স্বয়ং আল্লাহ যদি মাফ করতে পারেন, তাহলে আমরা তো তার ক্ষুদ্র সৃষ্টি মাত্র। তাহলে আমরা পারবো না কেন? আর উনি যা পাপ করেছেন, উনি তার শাস্তি ইহকালেই পাচ্ছেন, পরকালে তো পাবেনি। আল্লাহ তার পাপের শাস্তি তাকে দিচ্ছেন। আমরা তো মানুষ, আমরা তো কাউকে শাস্তি দিতে পারবো না, তাই আমাদের ক্ষেত্রে মাফ করে দেওয়াটাই ভালো। নিস্তব্ধ পরিবেশ। অরুকে অবাক করে অয়ন কিছুক্ষণ বাদে অরুর এক হাতে নিজের হাত শক্ত করে আবদ্ধ করল। শান্ত আকাশ, স্নিগ্ধ প্রকৃতি, সূর্য দিগন্তের নিচে অবস্থান করছে, তাই হয়তো দেখা যাচ্ছে না এখনো। তবে পরিবেশের মৃদু সূর্যালোক ছাড়িয়ে পড়েছে, আর এই অপরূপ দৃশ্য ছাদের এক কোণে দাঁড়িয়ে হাতে হাত ধরে উপভোগ করছে অয়ন আর অরু। অরু, হুম। সুন্দর না? অনেক। নীলাচল গিয়েছো কখনো? না, বাসা থেকে স্কুল, নানি বাড়ি, কলেজ, আর এখন এই বাড়ি। এই গন্ডির বাইরে পাই রাখি না কখনো। অরুর কথা শুনে অয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার পরীক্ষাটা শেষ হোক, তোমাকে নিয়ে যাবো নীলাচলে। অপূর্ব সুন্দর একটা জায়গা। ভোরে মেঘের কোল ঘেঁষে অপরূপ রূপ নিয়ে সূর্যের উদয়, পাহাড়ের ভাঁজে ভাঁজে দুধ সাদা মেঘের ঢেউ, দিনভর রোদের সঙ্গে ঝিরিঝিরি বাতাস, গধূলি বেলায় রক্তিম আভা ছড়িয়ে পশ্চিম আকাশে সূর্যের ডুব। জাস্ট অ্যামেজিং। অরু অয়নের কথা শুনে অয়নের দিকে হা করে তাকিয়ে আছে, ভাবছে কি বললো লোকটা? আমাকে নিয়ে যাবেন সত্যি? আসলে অয়ন অরুকে নিয়ে যাক বা না যাক, এটুকুই যে বলেছে সেটাই অরুর জন্য অনেক। অরু বলল, আপনি কয়বার গিয়েছেন ওখানে? 3 বার। আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হবে নীলাচলে। সড়কের দুপাশে সবুজ গাছ ও ছোট বড় পাহাড়ের সমারোহ থেকে মন আচ্ছন্ন হয়ে পড়ে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিমিশে উধাও হয়েছে শীতল বাতাসের পরশে। শুধু তাই নয়, রাতের পাহাড়ের কোলে মেঘের ঘুমিয়ে পড়া, নীরব প্রকৃতিতে বাতাসের তোড়ে কলা পাতায় ফরফর শব্দ, ঝিঝি তক্ষক সহ নানা পতঙ্গের ছন্দবদ্ধ সুর। খানিকটা অন্ধকারে, খানিকটা নীরবতায় চাঁদ তারা মেঘের সঙ্গে রাতটা মায়াবী কাটে নীলাচল পাহাড়ের কোল ঘেঁষে ঝুলে থাকা কটেজ গুলোয়। শহর থেকে 9.5 কিলোমিটার দূরে বান্দরবনের সবচেয়ে সুন্দর পাহাড়ি নীলাচল। অরু চোখ বন্ধ করে অয়নের কথাগুলোর সাথে নিজের মাথায় আসা দৃশ্য অনুভব করছে। ব্যাপারটা দারুণ লাগছে অরুর কাছে। সে যেন অয়নের বর্ণনার মাঝে ঘুরে আসছে সেখানে। ওরু যাবে তো আমার সাথে ওখানে? হ্যাঁ, যাব। স্ত্রী হয় নয়, একজন ভালো বন্ধু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিয়ে যাব। এখন চলো নিচে যাই। অরু চায়ের কাপগুলো ট্রেতে রেখে অয়নের পিছন পিছন নিচে গেল। অয়ন রুমে ঢুকলো আর অরু রান্নাঘরে গেল। রান্নাঘরে কাপ রেখে অরু ভাবছে যে কি নাস্তা করা যায়। ও, রাতে তো অরু ভেবেই রেখেছিল যে আজ চিড়ার পোলাও করবে, সব রেডিও করে রেখেছিল। এখনো কেউ ওঠেনি, এমনকি বুয়ারাও না। অরু ঝটপট চিড়ার পোলাও করে ফেললো, সাথে ফলের জুস। রান্না শেষে রুমে গেল অরু। অয়ন ঘুমিয়ে পড়েছে, এখন অরুও একটু ঘুমাবে, তাই রান্না সেরে নিয়েছে। এখন দেরি করে উঠলেও আর প্রবলেম নেই। জয়ের বাবা আজকে হাসপাতালে অ্যাডমিট হবেন, তাই জয় সকাল সকাল উঠে সব গুছিয়ে নিচ্ছে। সামনে না বুঝলেও ভয় হচ্ছে জয়ের মনে মনে বাবাকে নিয়ে। নানান চিন্তার মাঝে জয়ের নিজের পিঠে কারো স্পর্শ অনুভব করলো। পিছে ফিরে দেখলো চিরচেনা কাউকে। জয়া বলল, ওই তুমি কবে এলে? এই তো মাসখানেক আগে। ও, জানালে না তো? কি জানাবো? তুমি জানিয়েছিলে যে মামা অসুস্থ। কাউকে জানাবার সিচুয়েশন ছিলাম না। টেনশন করো না জয়া। ভয় লাগছে অবি। ভয় কিসের? আমি আছি না? কই, যখন সব থেকে দরকার ছিল তোমায়, তুমি তো ছিলে না। ছিলাম, তুমি গ্রহণ করনি। আর দূরে যাবে না তো? তুমি যেতে দিও না জয়া। চলো বাবার কাছে। অভিজয়ের দুই সম্পর্কের কাজিন, পেশার চাইল্ড স্পেশালিস্ট। ছোটকালে দুজন ভালো বন্ধু থাকলেও যেদিন জয়া প্রথম ডিএমসিতে পা রেখেছিল সেদিন অনেক বছর পর জয়াকে প্রথম দেখাই ভালো দুজন ভালো বন্ধু থাকলেও যেদিন জয়া প্রথম ডিএমসিতে পা রেখেছিল সেদিন অনেক বছর পর জয়াকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিল অভি। এমবিবিএস পাশ করার পর একই সাথে অ্যাপোলোতে জয়েন করেছিল। পাগলের মতন ভালোবাসতো অভি জয়াকে, কিন্তু ঠিক যেমন জয় ভালোবাসেও অয়নকে নিজের মনের কথা বলতে পারেনি, তেমনি অভিও পেরেছিল না জয়কে নিজের মনের কথা বলতে।
যেদিন বলতে চেয়েছিল সেদিনই জয় অয়নের প্রতি নিজের ফিলিংস অভির সাথে শেয়ার করেছিল। যেদিন বলেছিল সেদিন রাতে অভি নিজের ভাঙা মন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। অভি তো এখনো জানে না যে জয়া আর অয়নের মাঝের আসল সত্যটা। বিদেশ থেকে ফিরেছিল মাসখানেক আগে। জয়ার সাথে দেখা করেনি সে, কারণ জয়ের সম্মুখীন সে হতে চাচ্ছিল না। তবে গতকাল জয়ের বাবার অসুস্থতার কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি অভি। আছে না সময় নদীর স্রোতের মতন নিজ গতিতে প্রবাহমান, তেমনি অয়ন অরুর বিবাহিত জীবনে 5.5 মাস পার হয়ে গিয়েছে। অরুর পরীক্ষাও শেষ। অরুর কথা যেদিন অয়ন একজন ভালো বন্ধুর সন্ধান পেয়েছিল, তবে কেন যেন সেদিনের পর অরুর সেই কথা আর অয়নের তাকে বন্ধু ভাবেই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। কেননা এখন অয়ন অরুকে নিজের বন্ধু ব্যতীত আর কিছুই মনে করে না। স্ত্রীর অধিকার থেকে আজ পুরোপুরি বঞ্চিত সে। এমনকি সেদিনের পর থেকে 5 মাস হয়ে গেল অয়ন অরুর সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়নি। এই শারীরিক সম্পর্ক তো অরুর অয়নের বৈবাহিক সম্পর্কের ভিত্তি ছিল বলে অয়ন বলতো, কারণ সে অরুকে ভালোবাসতো না আর অরুর ভালোবাসা চাইতো না। তাহলে সেই ভিত্তি নড়বড়ে কেন? তাহলে সম্পর্কটাই বা টিকবে কিভাবে যদি তার ভিত্তি নড়বড়ে হয়ে যায়? আর এমন যদি বিয়ের প্রথম থেকে হতো তাহলে একটা কথা ছিল, অরু মেনে নিত। কিন্তু প্রথম এক আর এখন আরেক, কেন মানবে অরু? হুটহাট কিস করে বসা, চোখের পলকে অরুকে কাছে টেনে নেওয়া, রাতে নিজের কাম সাধনার খাতিরে হলেও অরুকে রাতে দীর্ঘ সময় আদর করা। অরু তো অয়নের এমন ব্যবহারই মেনে নিয়েছিল। অয়নের এমন অ্যাটিটিউডই অরু ভালোবেসে ফেলেছিল। আর এখন অয়নের এমন দূরে দূরে থাকা, বন্ধুদের মতন ট্রিট করা আর অরুর একদমই মেনে নিতে পারছে না। একজন স্ত্রী কখনো এটা চায় না যে তার স্বামী শুধু কামনা তাড়নায় তার কাছে আসুক, শুধু রাতে ভালোবাসুক। অরু এটা বিয়ের আগে কখনোই চাইতো না। এখনো অরু যে এটা চায় তা না। অরু তো অয়নের ভালোবাসা চায়, অয়নের আদর চায়, একান্তের সময় চায়। কিন্তু এখন অরু দায়ে ঠেকা পড়ে গেছে। কথায় আছে একেবারে নিঃস্ব থেকে আংশিক ভালো। অরুর অবস্থাও এখন তাই। অরুকে অয়ন তেমন সময় দেয় না ইদানিং। দিবে কি করে? আজকাল অয়ন যে খুব বেশি বিজি। হাসপাতালের সিএফ হবার পাশাপাশি নিজের একটা গ্রাফিক্স ডিজাইনের বিজনেসও দাঁড় করিয়েছে অয়ন গত 2 মাস হলো। অয়ন তাকে সময় দিলেও ইদানিং শুধু গল্পই করে, আড্ডা দেয় অরুর সাথে বন্ধুর মতন, 1 কাপ চায়ের সাথে। কিন্তু অরুর যে আজকাল অয়নেরই আচরণ ভালো লাগছে না। সে অয়নের ভালোবাসা চায়, বন্ধুত্ব নয়। এদিকে অরুর সারাটা হৃদয়ে শুধু অয়নের বসবাস। অয়ন বলতে পাগল সে। সমগ্র অরুর মাঝে যেন অয়নেরই বিচরণ। আজকাল অরুর শরীরটাও তাকে ইঙ্গিত দেয়। অয়নের ছোঁয়া পাওয়ার জন্য অরুর বুকটা অস্থির অস্থির করে। অরু নিজেই ভেবে পাচ্ছে না যে তার সাথে এটা কি হচ্ছে, যে অরুর কাছে বাসর রাত অয়নের প্রথম ছোঁয়া মৃত্যু যন্ত্রণার সমান লেগেছিল, যে অরু কিনা রোজ অয়নের ফেরার পর ভয় ভয় সময় কাটাতো, যে আবার অয়নের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে তাকে। সেই অরু এখন অয়নের একটা ছোঁয়া পাওয়ার জন্য পাগল প্রায়। না, এভাবে আর কতদিন? এই 5 মাসে অয়ন একবারও আসেনি অরুর কাছে স্বামীর অধিকার নিয়ে। আর অরুও চায়নি নিজের স্ত্রীর অধিকার। না, অরুর অয়নের সাথে কথা বলতে হবে। কিন্তু অরু এমন শুধুই ভাবে। অয়নের সামনে কিছু বলে সাহস তার হয়ে ওঠে না। সাথী চৌধুরীর মুখের সামনে সুপের চামচ ধরলে অহনা। মামুনি, খেয়ে নাও। না রে মা, ইচ্ছা হচ্ছে না। খেতে তো হবে, এমন করলে হয়? খাবো না পরে, এখন এসব রাখ না, একটু গল্প করি। হুম, আচ্ছা। হ্যাঁ রে, অয়নের বউটা কেমন হয়েছে? ভাবি তো অনেক সুন্দর আর খুব খুব ভালো। আমার থেকে কিন্তু বয়সে বেশ ছোট। খুব কিউট একটা মেয়ে আর গুণীয়। সংসারটাকে একেবারে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ও মানে সংসারের রাশ এখন ওই মেয়ের হাতে? হ্যাঁ, হবেই বা না কেন, ওটা তো ভাবিরই সংসার। আমি একবার দেখা করতে চাই রে অয়নের বউয়ের সাথে। পসিবল না মা, ভাই আসতে দিবে না। জানবে কিভাবে? থাক না মা, এসব করে ভাইয়ার রাগ আর বাড়িয়ে লাভ কি? দেখলা তো, একবারও আসলো না তোমাকে দেখতে। কিন্তু তোমার চিকিৎসার সব খরচ কিন্তু ভাইয়াই দিচ্ছে।
সেদিন অরুর কথা শুনে সেই অনুযায়ী অয়ন তার বাবাকে জানিয়েছিল যে সাথী চৌধুরীকে সে এই বাড়িতে আনবে না, এই সংসারে তার কোনো স্থান নেই, তবে তার চিকিৎসার ভার অয়ন বহন করবে। অয়নের কথায় সেদিন বাসার সবাই অনেক সন্তুষ্ট হয়েছিল। তারপরেই সাথী চৌধুরীর চিকিৎসা শুরু হলো অ্যাপোলো হসপিটালে। অয়ন একা নয়, নিষেধ হুসাইন, আরোহী, অহনা সবাই মিলে সাথী চৌধুরীর চিকিৎসার খরচ দিচ্ছে তখন থেকেই। অ্যাপোলো হাসপাতালের কাছাকাছি একটা বাসায় অয়ন ওনার থাকার ব্যবস্থা করেছে। প্রতি মাসে ভাড়া দিয়ে দেয় ওখানে সে। তবে এই কয় মাসে একটা বাড়ির জন্য অয়ন, আরোহী বা নিষেধ হুসাইন একজনও সাথী চৌধুরীর সাথে দেখা করতে চায়নি, আর অয়ন ওরুকেও যেতে দেয়নি। নিজের কেবিনে পায়ের উপর পা তুলে বসে আছে অয়ন, সামনে বসা সাত। দোস্ত, ফাইনালি আমাদের অস্ট্রেলিয়ান বিসিজিআই এর সাথে ডিলটা ফাইনাল হলো। 1 কোটি টাকা লাভ হলো আমাদের। আমাদের দুজনের গত 2 মাসের কষ্ট আর সার্থক হলো। এন্ড ম্যাক্সিমাম ক্রেডিট গোস টু ইউ সাদ। তুই না বললে আমি এই বিজনেসটা করার উদ্যোগী নিতাম না। লাভ ইউ ইয়ার। দাঁড়া। কি? আশেপাশে ভালোভাবে দেখে নিল সাদ। আশেপাশে কেউ নেই। তো লাভ ইউ টু দোস্ত। তো এটা বলার আগে আশেপাশে দেখার কারণ? আরে কেউ শুনলে আমাদের দোস্ত না ভাবতো না। কি? অয়ন সাদের এমন ফানি কথা শুনে হাতের লাইটারটা ওর দিকে ছুঁড়ে মারলো। বলো। আচ্ছা কি দিবি ভাবিকে? কি দিব আর কেন? ও মা, বউ না তোর, এত বড় সাকসেসে কিছু দিবি না? মৌ তো অলরেডি বলেই দিয়েছে ডায়মন্ডের রিং চাই তার সাথে 5 দিনের জাফলং ট্রিপ। গুড। মতো চেয়েছে তাই দিবি। ওরকে তো আমি বলেছি ডিল ফাইনালের কথা গতকাল রাতে। হয়তো কিছু চাইনি, তাই দিব কেন? কি? ওই দিবি কেন মানে? ভাবি চাইনি বলে দিবি না? ভাবি তো একটু চুপচাপ চাপা স্বভাবের, তাই বলেনি। বাট তোর তো দিতেই হবে। আজ তুই যাবি আমার সাথে জুয়েলারি শপে। না, পারলাম না, তুই যা। কি? তুই যা মানে? আমি তো যাবই, তুইও যাবি। বেড়া, আমার পকেটের টাকা শুধু খরচ হবে আর তোরটা হবে না, সেটা আমি হতে দেব না। চল। অয়নকে টানতে টানতে নিয়ে গেল ছাদ। সাদের এমন কাণ্ড দেখে অয়ন বলল, শালা তুই এত শয়তান কেন? হয় তোমার সমজাতীয়। জাফলং কবে যাচ্ছিস? দেখি ম্যাডামের সাথে কথা বলে সে কবে যাবার কথা বলে। আমার জাফলং যাওয়ার ইচ্ছা নাই অত। হানিমুনে গিয়ে আসলাম তো। আর বিয়ের আগেও আমি, তুই, রাজ, মৃদুল গিয়েছিলাম না, মনে আছে? অস্থির মজা হয়েছিল। তোরা কই গেছিলি হানিমুনে? কোথাও না। কিল্লাই? হোয়াট? আরে বুঝিস না কি কারণে যাসনি? যাবো কি করে? এই সময় দেশের অবস্থা ভালো ছিল না, মনে নেই তোর? কিন্তু তোর ভাবিকে বলেছিলাম যে নীলাচল নিয়েছে বড় পরীক্ষার পর। দেখি এই উইকে প্ল্যান করে ফেলি, কি বলিস? অসাম আইডিয়া দোস্ত, আমরাই যাই, চল। বান্দরবন ট্যুর করে আসি 4 জনে মিলে। তা হয়। ওকে, জানার সাথে ফাইনাল। ওকে, ডান। শপিং মলে ঘুরছে 2 বন্ধু। সাদ মৌয়ের জন্য হীরার একটা আংটি নিল। এরবার পালা অয়নের। অয়ন মেয়েদের জিনিস সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আজ সাদের জোর করায় তার আশা, না হলে এসব ঝামেলায় অয়ন নেই। এই তো এবার রোজার ঈদে নিজের ক্রেডিট কার্ড অরুর হাতে ধরিয়ে দিয়েছিল সবার জন্য আর নিজের জন্য কেনাকাটা করতে। অরু, আরোহী আর অহনার সাথে গিয়েছিল শপিং এ। অয়ন সবাইকে ঈদের কাপড় দেবে বলে কার্ডে 1 লাখ টাকা রেখেছিল। অরুকে বলেছিল সবটা খরচ করতে আর অরুর যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস কিনে নিতে। অরু, আরোহী, অহনা, রুষা, বাবা, অনেক, অয়ন সবার জন্যই তাই দিয়ে ভরপুর শপিং করেছিল। কিন্তু মেয়েটা হিসাবে বেশ পাকা, ফাও খরচ সে করেনি। আরোহী অহনাকে 8 থেকে 16,000 টাকার মধ্যেই তাদের পছন্দ মতন জামা, জুতা, পার্স কিনে দিয়েছিল অরু। অনেক অয়নার বাবাকে একই পাঞ্জাবি, স্যান্ডেল দিয়েছিল। তাদের পিছে 15,000 টাকা খরচ করেছিল। আর রুষার পিছনে 5,000, মোট 36,000 প্লাস সেই দুপুরে অহনার বায়নায় খাওয়া দাওয়া সব মিলায় 40,000 টাকা খরচ করে বাকি 60,000 কার্ডে অক্ষত অবস্থায় দিয়েছিল অরু অয়নকে ফেরত। কিন্তু নিজের জন্য কেনার বেলায় বলে তার মনে ছিল না কিছু কেনার কথা।
অয়ন জিজ্ঞেস করে বলেছিল যে বাবা আরোহী তাকে দুটো জামদানি শাড়ি দিয়েছে, অহনা ব্যাগ আর জুতা কিনে দিয়েছে। আর কি লাগে তার? কোথায় কত টাকা খরচ করেছে অরু অয়ন ফেরার সাথে সাথে কাগজে লিখে হিসাব দিচ্ছিল। অরুণ এমন কাজে অয়ন অনেকটাই অবাক হয়েছিল, কারণ মেয়েরা শপিং বলতে পাগল, আর হাতে নিজের স্বামীর দেওয়া এত টাকা পেলে কোনো মেয়ে ছাড়ে না। আর স্বামীর অনুমতি থাকলে তো আর কথাই নেই, সেখানে এ কেমন মেয়ে? অরু, কি হচ্ছে? আমি কি হিসাব চেয়েছি তোমার কাছে? না মানে বলছি, না বলা লাগবে না। বিষয়টা ছোট হলেও না মানে বলছি, না বলা লাগবে না। বিষয়টা ছোট হলেও সেদিন অয়নের ভালো লেগেছিল, কিন্তু পরে ইসরাদার মৌকে নিয়ে গেলেই অয়ন অরুর জন্য হাতের দুইটা সোনার চিকন চুড়ি আর একটা ধবধবে সাদা জামদানি শাড়ি কিনে এনেছিল। অরু চুড়ি জোড়া সবসময় পরে থাকে, তবে সাদা জামদানি শাড়িটা এখনো পরেনি অরু। এইসব ভাবনায় জগৎ থেকে অয়ন বের হলো সাদের ডাকে। কিরে, হা করে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু কিনলি? না। কি? আমার কেনা কমপ্লিট আর তুই হাবা? হাট, সর যা তো। আচ্ছা দেখি কি কিনেছিস। সাদ অয়নকে আংটি দেখালো। দেখ কেমন হয়েছে। সুন্দর। কত পড়লো? 35,000। কমই তো হয়ে গেল তোর। হয় সলিটার না। আর ওই প্যাকেটে কি? ওই আছে, দেখাবো না। কেন, কি বল? আরে আছে কি? নাইটি। অয়নের চোখ জোড়া গোল গোল করে তাকালো সাদের দিকে। সাদ হেসে বলল, তো কি কষ্ট করে ইনকাম করব, তার সব ইচ্ছা পূরণ করব, তা সে আমাকে এর বদলে একটু সুখ দিবে না? চল। কিছু কিনবি না? চল ওই দিকটায়। অয়ন অরুর জন্য একটা ছোট্ট হীরার নাকফুল কিনলো। চল যাই। ওকে চল। রাতে অয়ন বাড়ি ফিরলো, টেবিলে তার লেবু শরবত প্রস্তুত। অয়ন সেটা দেখে হেসে দিয়ে বলল, মেয়েটার আমার সব দিকে নজর আছে। অয়ন লেবু শরবতটুকু খেয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অরু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে আর গুনগুন করছে। অয়নের ওর পিছে দাঁড়িয়ে ওর বাম কাঁধে হাত দিয়ে ডান সাইডে দাঁড়ালো। কে কে? অরু বাম পাশের চারদিকে তাকিয়ে ডান দিকে তাকিয়ে, উফ, আপনি? আর কি হবে? না হুট করে। হুম হুম। অরু, জি। গান গাইতে পারো? হুম। শোনো না। অরু কিছুক্ষণ চুপ থাকলো, তারপর সুর তুলিল। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। অসাধারণ। এত সুন্দর গান করো কিভাবে? আমার আম্মু গান করতেন, অনেক সুন্দর কণ্ঠ ছিল তার। আম্মুর ভিডিও শুনেই শিখেছি। ও চলেন নিচে খাবার দিব। চলো। রাতে ওরু আগেই আসলো রুমে। অয়ন তার বাবার সাথে গল্প করছে। না, আজ ওরু নিজেকে এমন করে সাজাবে যে অয়ন ধরা দিতে বাধ্য। আজ অয়ন তার স্ত্রীর সাথে রাত কাটাবে, বন্ধুর সাথে নয়। ওরু আজ অয়নের দেওয়া সাদা জামদানি শাড়ি পরেছে, শরীরে মন মতন পারফিউম, পাতলা আঁচলে ধবধবে সাদা পেটটা দৃশ্যমান। গহনা বলতে কিছুই পরেনি ওরু। গলা কান হাত খালি, চুলগুলো খোপায় বেঁধে বেলি ফুলের গাছরা পড়েছে ওরু। সাদে নিজের হাতে লাগানো বেলি ফুলের গাছ থেকে ফুল তুলে নিজের হাতেই গাছরা বানিয়েছে ওরু। চোখে মোটা কাজল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক। মেকআপের আর দরকার কি? এতেই অপরূপ সুন্দরী লাগছে ওরুকে, যেন এক সাদা পবিত্র অপসরী।
এখন দেখার পালা অয়ন তার অপসরী বউকে এই রাতে কিভাবে আপন করে নেয়। দেখার পালা কিভাবে দুজন দুজনের মাঝে ডুব দেয়, কিভাবে প্রতিযোগিতায় নামে একে অপরকে আপন করে নেবার যুদ্ধে। রাত 1:30 বাজে। অয়নের রুমে আসার কোনো নামই নেই। অরু সেজেগুজে অয়নের অপেক্ষায় বসে থাকতে থাকতে স্কাউচের উপরে আধশোয়া হয়ে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। অয়ন তো এমন করে না, রোজ 11টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত নিজের রুমে চলে আসে। তাহলে আজ কি হলো? ওদিকে অয়ন তার বাবার সাথে গল্প করায় এতই মশগুল যে তার সময়ের তার খেয়ালই নেই। কিরে কয়টা বাজে দেখ, রাত 1:30। খেয়ালই ছিল না সময়ের। বাবা অনেক বেজে গেছে, ঘুমিয়ে পড়ো তুমি, আমিও রুমে যাই। আর সাদকে জানাতে হবে যে আমরা পরশু ভোরে রওনা হব। অলরেডি দিন শুরু হয়ে গেছে। ও হ্যাঁ, এখন কি শুয়ে পড়। ওকে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদের ফোনের রিংটোন বাজছে, বেজে চলেছে। এই শুনছো? থামো না, দেখো ফোন বাজছে তোমার। কি হলো দেখো না কে? উহু, উফ প্লিজ থামো, আগে দেখো কে, জরুরি কিছু হলে। ও ধুর, কোন শালা এই সময় ফোন দিল? সাদ মুয়ের উপর থেকে উঠে ফোন রিসিভ করলো। হ্যালো, কি ডা? সাদ, এই কি ভাষা? মেরাজ কি সব ভুলে গেছিস? ওহ তুই, ধুর, তোর খেয়ে বসে কোনো কাজ নাই নাকি? ভাবি আজ দেয়নি? থপড়ায় দাঁত ফালাই দিবনি, থাম। বক বক জলদি। কাল সকালে বান্দরবনের 4টা টিকিট কনফার্ম কর, আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি। ওকে ডান, রাখ এবার। অয়ন ফোন কেটে রুমে ঢুকলো। অয়ন রুমে ঢুকলো তখন ঘড়িতে রাত 2টা ছুঁই ছুঁই। রুমে ঢুকে অয়ন বড়সড় একটা ধাক্কা খেলো। অরু তার স্কাউচে শুয়া, দূর থেকে সাদা জামদানি শাড়িতে যে অরুকে অপসরী লাগছে। অয়ন অরুর কাছে গেল। পাতলা শাড়ির মধ্য দিয়ে অরুর উন্মুক্ত ফর্সা পেট সহ সামনে থেকে অর্ধেকাংশ শরীর দেখা যাচ্ছে। অয়ন রীতিমতো ঘামতে শুরু করলো। অরুর সৌন্দর্যে অয়ন বারবারই মুগ্ধ। অরুর সৌন্দর্যে অয়ন বরাবর মানতে বাধ্য যে সে এত সুন্দর নারীর আগে কখনো দেখেনি। আজই অয়ন ভাবছিল এই শাড়িটার কথা, যে অরু তার দেওয়া প্রথম শাড়িটা এখনো পরেনি। আর আজই অরু এই শাড়িটা প্রথমবার পরে প্রতিবারের মতন অয়নকে মুগ্ধ করে ছাড়লো। অয়নের ব্যাগ থেকে নোজপিনের বাক্সটা বের করে অরুর কাছে বসলো। নোজপিনটা অরুকে পরিয়ে দিল অয়ন। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গেল, আর হীরার নাক ফুলে অরুর সুন্দর মুখখানা চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেল। এমন অপূর্ব একটা মুহূর্ত পেয়ে অয়ন এবার কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। অয়ন অরু থেকে একটু দূরে সরে এলো। নিজের মোবাইলটা বের করে ঘুমন্ত অবস্থায় কয়েকটা নিজের বইয়ের ছবি তুলে নিল। আজ অরুকে এত সুন্দর লাগছে যে ছবিগুলো ঘুমন্ত অবস্থায়ও অসাধারণ হয়েছে। আর তার উপর চলন্ত হীরের নাকফুলটা উজ্জ্বলতায় বাড়তি আলো দরকার হয়নি। অনেকগুলো ছবি তোলা শেষে অয়ন একটা পারফেক্ট জায়গা দেখে সেখানে ক্যামেরা সেট করলো। তারপর টাইমার সেট করে অরুর কাছে গেল। অয়ন অরুর কপালে গভীর ভাবে একটা ভালোবাসার পরশ দিল, আর সেটাই ক্যাপচার হলো অয়নের ক্যামেরায়। অয়ন ছবিটা দেখছে, অসাধারণ সুন্দর হয়েছে ছবিটা। আজ যে অয়ন একটা সাদা গেঞ্জি পরা আছে। নির্জন রাত, একজোড়া দম্পতি একজন নিজের ভালোবাসার মানুষটার জন্য অপরূপ সাজে সজ্জিত হয়েছে তার দেওয়া সাদা জামদানি পরে, আর অন্যজন দেখছে মন ভরে সেই নারীকে যে কিনা তার জন্য এই রাতে এত সেজেছে। অরু অয়নের জন্য রাতে সেজেছে, কথাটা স্বাভাবিকই তো। তবে অরুর সাজ ভিন্ন। এই সাজের দ্বারা সে কি ইঙ্গিত করতে চাইছে অয়নকে? অরুকে আজ অসাধারণ সুন্দরী লাগছে ঠিকই, কিন্তু আজ অরুকে রোজকার মতন অপরূপ নির্মল লাগছে না। আজ অরুকে কেন জানি অপূর্ব এক আবেদনময়ী নারী লাগছে অয়নের নজরে। না, সে অরুকে এই রূপে চায় না। অয়ন তো নিজেকে অনেক কন্ট্রোল করে আসছে গত 5 মাস ধরে। সেদিন থেকে যেদিন অয়ন অরু একসাথে সকাল হওয়া দেখেছিল, সেদিন তো তাদের জীবনেও নতুন সকাল ছিল। অয়ন সেদিন অরু মাঝে এক ভালো খুব কাছের বন্ধু পেয়েছিল। সেদিনের পর থেকে অয়ন তাদের বিয়ের পরের কিছুদিনগুলো ভালোভাবে ভেবেছিল। সে তো অরুকে ভালোবাসে না, তবে অরুকে দেখলে তার কাম সাধনা জাগে। অরুকে দেখলেই অয়নের মাথায় অরুকে পাওয়ার নেশা এমন ভাবে ভর করে যে অরু অবুঝ মনের আঘাতে তার চোখে বিন্দু মাত্রও বাঁধে না।
এই কাম ও সাধনাকে কি নিয়ন্ত্রণ করা যায় না? না, যায় না। অয়নের শুধু একটাই কথা মাথায় ভালোভাবে গাথা, সেটা হলো অরু তার স্ত্রী। অরুর শরীরের প্রতিটা অংশের উপর শুধু অয়নের অধিকার। অরুকে সে যখন খুশি কাছে পেতে পারে, অরুর মাঝে ডুবতে পারে, এটা অয়নের অধিকার। কিন্তু এটা কি অয়নের ভুল না? হ্যাঁ, স্বামী হিসেবে অরুর উপর তার সম্পূর্ণ অধিকার কাছে। কিন্তু অরুর নিজেরই তার বাসরাতে বলেছিল যে অরু প্রস্তুত না। তাহলে অরুকে কি সময় দেওয়া যায় না? অরুকে সময় দিতে অয়নের আগে নিজেকে কন্ট্রোল করতে হবে। আর নিজেকে কন্ট্রোল করা অয়নের পক্ষে খুব তো কঠিন না, কারণ নারীতে তো তার কোনোদিনই অতটা আকর্ষণ ছিল না অরু ব্যতীত। তাই তো অয়ন অরুকে গত 5 মাস বন্ধুর মতন হিসেবে ট্রিট করেছে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি। অরুর রূপের মায়ায় এর মাঝে প্রায় পড়েছে অয়ন। যখন নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য হতো, তখন তার একটাই কারণ, তো তখন মাঝে মাঝে দূরে দূরে থাকতো অরুর থেকে, সময় কম দিত অরুকে। অয়ন নিজেও জানে না সে গত 1 মাসে কেন এমন করছে। অরু তো অয়নের কামনা পূরণের খোরাকি ছিল অয়নের কাছে বিয়ের দিন থেকে। তাহলে অয়ন কেন নিজেকে কন্ট্রোল করে অরুকে সময় দিতে চেয়েছে? কেন নিজের শরীরের চাহিদা আগে অরুকে নিয়ে সে এত ভাবছে? জানা নেই সেটা অয়নের। কিন্তু অরু আজ এভাবে তাকে আকর্ষণ করছে কেন? অরুর লাল টুকটুকে লিপস্টিক অয়নের চোখে বাজছে। অয়ন নিজের রুমালটা বের করে অরুর কাছে গিয়ে একটু ঝুঁকলো। রুমাল দিয়ে অরুর ঠোঁটের লিপস্টিকটা মুছতে মুছতে অরুর ঘুম ভেঙে গেল। অরু চোখ খুলে অয়নকে কাছে ঝুঁকা অবস্থায় কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে দেখতে পেল। এই নজর অয়নের ঠিক বুকের মাঝে ঘায়েল করেছে। অয়নও অরুর দিকে তাকালো। দুজনে যেন দুজনের চোখে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ ফজরের আজান দিল। অরু চোখ নামিয়ে বলল, নামাজ পড়ে নিয়ে আমি। হুম। আপনি পড়বেন? আমি উজু করে আসতেছি আগে, ততক্ষণে তুমি শাড়িটা চেঞ্জ করে নাও। অরু কেন রাতে সেজেছে এই শাড়ি পরে? অয়ন সেটা জিজ্ঞেস করে আর অরুকে লজ্জা দিল না। ঠিক আছে। অয়ন অরু একসাথে নামাজে দাঁড়ালো। এই 5 মাসে অরু আর কিছু পড়ুক আর না পড়ুক, অয়নকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে অভ্যাস করিয়ে ফেলেছে। ফজরের নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে ভোরের পরিবেশ উপভোগ করছে অনেক। কি গো, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? হুম, এই তেমন কিছু না। চলো ঘুমাই। আরোহী, তোমার নামাজ হলো? হ্যাঁ। কিন্তু কিন্তু কি? তোমার না ডেট চলছে। চলো ঘুমাতে, এসব থাক। থাক মানে? বলো, ডেট চলছে তাহলে হলো না কেন? গত মাসেও আমি এটা খেয়াল করেছি। এত দিকে খেয়াল তোমার? বলো। না। কি না বলো? কি বলবো? দূর, ভাল লাগে না তোমার এত দিকে নজর কেন? দূর, সারপ্রাইজটা নষ্ট করে দিলে। কি সারপ্রাইজ? তোমার মাথা। বলো। তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো? অনেক, আমরা 3 থেকে 4 হতে চলেছি। ও কি? ওয়েট 1 মিনিট, 3 থেকে 4 মানে? হ্যাঁ অনেক, তুমি আবার বাবা হতে চলেছো। অনেক আরোহীকে জড়িয়ে ধরলো আর নিজেকে অনেকের পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ব্যক্তি মনে হচ্ছে। সে আবারও বাবা হবে। রুষা খেলার সাথী আসতে চলেছে। কয় মাস? 2.5 মাস। মানে কক্সবাজারে ওই রাতে? হুম। আরোহী, ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে তোমায়। আমিও ভালোবাসি আমার রুশুর আব্বুকে। নামাজের পাটিতে বসে অরু কেঁদেছে। অয়নকে লুকিয়েই কেঁদেছে সে। নামাজ শেষে অয়ন অরুকে বলল, অরু, জি। বলেছিলাম না নীলাচল নিয়ে যাবো? কাল ভোরে রওনা হবো। প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবন। আর সেই পাহাড়ি কন্যার রূপ দুচোখে উপভোগ করতেই রওনা হয়েছে অরু, অয়ন, মৌ আর সাদ। অয়ন ড্রাইভ করছে। তারা বাড়ির গাড়ি নিয়ে এসেছে, কেননা অয়ন সাদ দুজনেই এর আগে এ পথে অনেকবার এসেছে, তাই রাস্তা তাদের মুখস্থ। সাদেরই আইডিয়ায় নিজেদের গাড়িতে যাওয়ার, কেননা বাসে বা ট্রেনে মৌ বমি করে প্রচুর, আর প্লেনে গেলে তো ভ্রমণের মজাটি উপভোগ করার সময় পাওয়া যায় না, এত দ্রুত চলে প্লেন। যদিও অয়ন এমনটা চায়নি। ও জানালা থেকে বাইরের চিরসবুজ প্রকৃতি দেখছে। মৌ এটা ওটা নানান কথা বলেই যাচ্ছে, আর ওরু শুনছে। সাদ মোবাইলে গেম খেলায় ব্যস্ত। ওরু, আমার যা কি এক্সাইটেড লাগছে, বান্দরবান যাচ্ছি আমরা। আপু, শুনেছি হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্যে
বুধ হাতে নিয়ে প্রকৃতির এই অনন্য নিঃস্বর্গের থেকে ভালো জায়গা আর নেই। সাদ বলল, দোস্ত আগে কই যাব আমরা? কোন রিসোর্টে রুম বুক করেছিস আগে তাই বল। হোটেল হিলটন। আর কোথাও পেলি না? হোটেল গ্রিনল্যান্ড না হিলভিউ করতি? আগে তো ওই দুইটায় থাকছি, তাই এবারটায় করলাম। নিউ এক্সপিরিয়েন্স দোস্ত। বান্দরবন বাস স্ট্যান্ডের পাশে না ওটা? বিশাল দেখে দুইটা রুম বুক করেছি দোস্ত। এক রাতের ভাড়া 4000। আজ বের হতে পারবো? না, আজ তো যেতে যেতে রাত। রেস্ট নেবো হোটেলে, কাল বেরাবো। প্রথমে যাবো স্বর্ণ মন্দির, তারপর দুপুরবেলা খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে মেঘলা পর্যটন কমপ্লেক্স, আর বিকালে নীলাচল। অয়ন এইসব বলে গাড়ির আয়নার দিকে তাকালো। ও তাকিয়ে আছে তার দিকেই। ওর পরনে বেগুনি কালারের জামা আর হলুদ মণিপুরি তাঁতের ওড়না। চুলগুলো বেনি করেছে ওরু, চোখে মোটা করে কাজল। গহনা বলতে শুধু অয়নের সেই দিনের দেওয়া হীরার নাকফুল। এক কথায় অপরূপ লাগছে তাকে। অয়ন না চাইতেও তার চোখ বারবার ওর দিকে যাচ্ছে। ও তেমন কাপড় আনেনি, অনলি দুইটা তাদের ওড়নাওয়ালা 3 পিস এনেছে। একটা পরে আছে আর একটা পরে ফিরবে, কারণ তার বাকি সব শাড়ি বাসে পরার আর দুটো 3 পিস আছে, তা আর আনার মতন না। অয়ন শাড়ি আনতে মানা করেছে, তাই সে আনেনি। অয়ন মৌকে বলে কিছুটা ফ্রক টাইপের ড্রেস আনিয়েছে, সেগুলোই ওর পরবে ট্যুরে। নিজেদের গাড়িতে যাবে বলে সকাল 10টা নাগাদ রওনা দিয়েছে ওরা। মৌ হঠাৎ বলে উঠল, ওয়াও ওরু, বারবার আমার চোখ তোমার এই নোজ পিনটার দিকে যাচ্ছে। জাস্ট ওয়াও। ধন্যবাদ আপু। ওরু এটা বলে আবারও অয়নের দিকে তাকালো। গতকাল রাতে কখন যে নোজপিনটা অয়ন তাকে পরিয়েছে জানা নেই ওরুর। অজু করে নামাজ পড়ার সময় অয়ন যখন বলছিল, ওরু, জি। বলেছিলাম না নীলাচল নিয়ে যাব? হুম। কাল ভোরে রওনা হব। ওর সাথে সাথে অয়নের দিকে তাকায়। সে অয়নের এই কথায় অনেক খুশি হয়েছে। নীলাচল ঘুরবে, তাই তো খুশি তার উপর। আর অয়নের সাথে একান্তে সময় পাবে। ওরু, হুম। আমি কিন্তু চা কোথাতেই রাখি। ধন্যবাদ। ওরু উঠে খাটের কাছে যাওয়ার সময় হঠাৎ কি ভেবে যেন ফিরে আসে। নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে ওরু। তাহলে তার নাকে জল জলে পাথরটা কিসের? নিজের নাকে হাত দিল ওরু। গতকাল বলেছিলাম না ডিলটা ফাইনাল হয়েছে, কোটি টাকা প্রফিট হয়েছে। এটা তোমার জন্য। কেমন হয়েছে? পছন্দ হয়েছে তোমার? সুন্দরটা অনেক পছন্দ হয়েছে খুব। ওরু বেশ কিছুক্ষণ নিজেকে তার স্বামীর দেওয়া উপহার দেখলো, তারপর শুয়ে পড়ল। অয়ন একটা সিগারেটের শেষে করে নামিয়ে নিল। অয়ন একটা সিগারেটের শেষ নামিয়ে রুমের লাইট আবার অফ করে শুতে গেল। যেদিন রুমের লাইট অফ করলো অয়ন, সেই অরুণ নাকফুলটা জলজল করছে। ওরু চোখ খুলে খপ করে উঠে বসলো। কি হলো? সে কি? এটা এমন চোখে লাগছে কেন? আলো আলো। অয়ন বাঁকা হাসি দিয়ে বলল, হিরের তো এই কারণে। কি হীরা? ওর চোখ কপালে। আজ পর্যন্ত শুধু টিভিতে হীরার জুয়েলারি দেখেছে, মুভিতে নায়ক নায়িকাকে হীরার অলংকার দিতে দেখেছে। ওরও কোনোদিনে ভাবেনি যে সে কখনো হীরা দেখবে। দেখবে তো দেখবে হীরার অলংকার জীবনে পড়তে পারবে, এইটা সে কল্পনাও করেনি। হাই হাই, আমি তো এতে পানি লাগালাম। বলে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছে ওরু। অয়ন ওরুর এমন কান্না দেখে তো অবাক। আরে পাগলি, কিছুই হবে না। আরে পাগলি, কথাটা শুনে ওর কেন জানি খুব ভালো লাগলো। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর সবাই পৌঁছালো বাংলাদেশের ভূস্বর্গে। তখন বাজে সন্ধ্যা 7টা। অয়নার সাথ হোটেলে চেক ইন করে যে যে রুমে ঢুকলো ফ্রেশ হতে। ওভি ফেসবুক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। আমি তো এতে পানি লাগালাম। বলে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছে ওরু। অয়ন ওরুর এমন কান্না দেখে তো অবাক। আরে পাগলি, কিছুই হবে না। আরে পাগলি, কথাটা শুনে ওর কেন জানি খুব ভালো লাগলো।
দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর সবাই পৌঁছালো বাংলাদেশের ভূস্বর্গে। তখন বাজে সন্ধ্যা 7টা। অয়নার সাথ হোটেলে চেক ইন করে যে যার রুমে ঢুকলো ফ্রেশ হতে। অভি ফেসবুক লগ ইন করার সাথে সাথে দেখলো আবির হোসেন অয়ন আপডেট এ টেম্পোরারি প্রোফাইল পিকচার। অয়ন রাতে সেই ঘুমন্ত অরুর কপালে ভালোবাসার পরশ দিচ্ছে। সেই ছবি 24 ঘন্টার জন্য প্রোফাইল পিক দিয়েছে। অলরেডি 2K লাইক। সবাই জিজ্ঞেস করছে ভাবির নারী চরিত্রটিকে। অয়নের অনেক ফ্রেন্ড রিলেটিভরা জানি না অয়ন বিয়ে হয়ে গেছে। অয়ন অরুর ছবি কখনো ফেসবুকে দেয়নি, আজ পর্যন্ত এই প্রথম দিয়েছে, তাও এত মনোমুগ্ধকর একটা ছবি। ও ভিডিও দেখছে, লাভ রিয়েক্ট দিল একটা, সাথে সাথে মেয়ে কণ্ঠ ভেসে আসলো তার কানে। মাশাআল্লাহ, স্যারের বউটা তো খুব সুন্দর। জয়া, হ্যাঁ বলো। খারাপ লাগেনি? ছবিটা দেখো। কেন বলো তো? এমনি। না, খারাপ লাগেনি। অভি, আমার সত্যিই খারাপ লাগেনি। তোমাকে তো সবই বলেছি। আজ 3 মাস হলো জয়া আর অভির বিয়ের। জয়া বাবার অপারেশনের পর হঠাৎই একদিন অভি জানতে পারে যে অয়ন বিবাহিত। তারপর ও জয়াকে কিছু জিজ্ঞেস করেনি। অভি তো আবার বিদেশে চলে যাচ্ছিল। জয়া আটকিয়েছে। জয়া বলেছিল, প্লিজ যেও না অভি, আমার তোমাকে খুব দরকার। একদিন জয়া নিজে থেকেই সব শেয়ার করেছিল অভির সাথে। সময় নিজের গতিতেই যাচ্ছিল, আর সময়ের সাথে গভীর হচ্ছিল জয়ার অভির বন্ধুত্ব। বন্ধুত্ব নাকি আর কিছু সেটা তাদের জানা ছিল না। বন্ধুত্বই বলা যায়, তাহলে বলতে হবে এই বন্ধুত্বে কোনো চাওয়া পাওয়া ছিল না, আর না ছিল কোনো চাহিদা। শুধুই একে অপরের জন্য বিপদের সহায়তার এমন এক হাত ছিল ওরা দুজনের যে হাত কখনোই দূরে যাওয়া নয়। জয়া আস্তে আস্তে তার প্রতি অভির ভালোবাসার গভীরতাকে বুঝতে পারে। কথায় আছে না, যদিও মেয়েদের মন বোঝা অসম্ভব, কিন্তু মেয়েরা ছেলেদের নজরে পড়তে পারে, ছেলেদের মন বুঝতে তারা সক্ষম। কে তার দিকে কোন নজরে তাকিয়েছে চট করে বুঝে ফেলতে পারে। ঠিক তেমনি জয়া আস্তে আস্তে বুঝেছিল যে অভি তাকে পাগলের মতন ভালোবাসে, আর অভি তাকে এমন পাগলের মতন ভালোবাসার প্রেমেই তো পড়েছিল জয়া। তবে জয়ের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করছিল যে অয়নকে বুঝতে ভুল করেছি। অভিকে বুঝতেও যদি ভুল করি, অভি যদি আমাকে ভালো না বেসে থাকে, যদি ফিরিয়ে দেয়। তবে অয়নের ব্যবহারে কখনো জয়ের এমনটা ফিল হয়নি যে অয়ন তার প্রতি দুর্বল। কিন্তু অভির প্রতিটা বিহেভিয়ারে জয়া বারবার একটা জিনিস ফিল করতে বাধ্য হয়, যে অভি তার প্রতিটা জিনিসের উপর পাগল। জয়ার এই সকল দ্বিধাদ্বন্দ্বের সমাধান মিলেছিল অভির ডায়েরিতে। একদিন অভি ডিউটিতে থাকাকালীন জয়া না জেনেই ওর বাসায় গিয়ে ডায়েরিটা পেয়েছিল, যখন স্পষ্ট লেখা ছিল যে সে জয়াকে কতটা ভালোবাসে। জয়াকে কলেজের প্রথম দিন দেখা থেকে এই পর্যন্ত জয়ার প্রতি অভির প্রতিটা ফিলিংস এর কথাই ডায়েরিতে লেখা আছে। সেদিন জয়া অনেক কেঁদেছিল। খুশিতে নিজেকে ভাগ্যবতী মনে করে যে কেউ তাকে এতটা ভালোবাসে। নিজের প্রতি রাগেও কেঁদেছিল যে সে তার আসল ভালোবাসাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি অভির ভালোবাসার অসীমতাকে। এরপর কিছুদিন কেটে যায়। জয়া অভির সাথে কোনো যোগাযোগ করেনি। একদিন অভিকে নিজের থেকে বিয়ের কথা বলেছিল জয়া। না, বিয়ের কথা না, বলেছিল যে অভি। বলো। এতদিন তো কোনো খোঁজই ছিল না তোমার। নিজেকে একটু একাকী সময় দিচ্ছিলাম। ওহো। ভালোবাসার মানুষটাকে চিনতে পারছিলাম না এক সময়। সে কাছেই ছিল, কিন্তু আমি ছুটেছিলাম মরিচিকার পিছে। এখন আসল মানুষটাকে বোধহয় চিনতে পেরেছি। জানি না তোমার প্রতি উত্তর কি হবে, তবে নিজের ভুলটা শুধরে নিতে চাই। এখন যদি বলি তোমার হাত ধরে বুড়ো হতে চাই, দিবে কি সেই হাতটা? জয়া, I was in love with you a lot. I love you. I love you so much. I will love you forever. অভি সেদিন জয়ের কথা শুনে আর কোনো কথাই বলতে পারেনি। জয়াকে টাইট করে জড়িয়ে ধরে বলেছিল। জয়া অতীতে অভির ভালোবাসার গভীরতা না জেনেই অয়নের পিছে ছুটেছিল। অভি সেদিন অনেক আঘাত পেয়েছিল, কিন্তু বলে না, সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন নিজের মঞ্জিলে পৌঁছাই। অভি সেদিন তেমনি নিজের ভালোবাসাকে ফিরে পেয়েছিল। জয়া অতীতে অভির ভালোবাসা না বোঝায় একদিন তাকে ফিরে যেতে হয়েছিল।
তবে সেদিন অফি জয়াকে ফিরিয়ে দেয়নি। আজ জয়ের অফিস সুখী ডাক্তার দম্পতি। অয়ন ফ্রেশ হয়ে বেডে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল। অয়নের পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট, বুকের কাছ থেকে কয়েকটা বোতাম খোলা থাকায় তার ফর্সালমুষ বুকটা দৃশ্যমান। আর অরু সেদিকে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? না মানে মানে কিছু না তো। তাহলে দেখো না। আপনি কিভাবে বুঝলেন চোখ বন্ধ করে যে আমি তাকিয়ে আছি? বুঝি। অয়ন চোখ বন্ধ করেই বলল। অরু চোখ নামিয়ে ফেললো। অয়ন এবার নিজের বউকে দেখছে। মেজেন্টা কালারের একটা লং ফ্রক পরা অরু, চুলগুলো ছেড়ে দিয়েছে। গহনা বলতে শুধু অয়নের দেওয়া নোজ পিন আর হাতে কাচের মেজেন্টা চুড়ি। ঘুরতে এসেছে বলে একটু সেজেছে অরু। সাজ বলতেই চোখে মোটা কাজল আর লিপস্টিক। একদম রাজকুমারীদের মতন লাগছে অয়নের অরুকে। চলো, স্যার টেক্সট করেছে, খেয়ে আসি। কিন্তু কি? মৌ আপু তো এটার সাথে ওড়না দেয়নি। কই, ভালো করে দেখো। দেখেছি নি। তাহলে হয়তো এটা ওনা ছাড়াই। তবে অন্য কোনো জামা থেকে ওনা নিয়ে পড়ে নাও। অরু একটা সাদা রঙের ওড়না গায়ে জড়িয়ে অয়নের পিছে পিছে নিচে নামলো। ডিনার শেষে অয়নার সাদ তাস খেলায় মশগুল, আর অরু মৌ বসে বসে মাস্তি মারিতেছে। ওরু ধরো, এটা নাও। কি এটা আপনি? আছে একটা জিনিস, ভিতরে একটা ড্রেস আর পারফিউম আছে। ড্রেসটা পরে পারফিউম মেখে নিও। আমিও চাই, রেডি হই। বলে মৌ নিজের রুমে চলে গেল। আর প্যাকেটটা খুলে ব্ল্যাক কালারের একটা পাতলা নাইটি। এ কি, ছি ছি, নায়িকাদের ড্রেস। আমি এটা পরতে পারবো না। এটা পরা আর না পরা একই কথা। ও প্যাকেটটা ফেলে এক দু হাত দূরে চলে গেল। ওরু দ্রুত প্যাকেটটা ব্যাগের তলে লুকিয়ে রাখলো। ওরু কি করছো ভাবে? কই কিছু না তো। ও, একটু দেরি হয়ে গেল, সরি। আসলে সাথে সাথে থাকলে সব ভুলে যাই। তোমার সতীন বলতে পারো। বালাই শার্ট, আমার সতীন কেন হবে? এসব কথা বলবেন না। আমার সতীন কখনো কেউ হতে পারবে না। তাই বুঝি? চুল ছিঁড়ে ফেলবো। এই চুপ, এই চুল ছেড়ে ছাড়া কি আর কিছুই করতে পারো না? পারো তো। কি? চিমটি কাটতে। ওর লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে আছে দেখে অয়ন আবারও বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, চলো বারান্দায় যাই। অয়ন ওরুর হাত ধরে বারান্দায় নিয়ে গেল। অরুকে সামনে দাঁড় করিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল অয়ন অরুকে। অরু, সুন্দর না চারিপাশ? অনেক। কাল নীলাচল যাবো, সেখানে রাত কাটাবো। সারা রাত জাগতে হবে কিন্তু আমার সাথে। যাক। গান শোনাবা? হুম। এখন একটা শোনো না। এখন? হ্যাঁ, শুরু করো। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। मेरे जान मेरे दिलबर मेरा एतबार कर लो। जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो। मेरी धड़कनों को समझो, तुम भी मुझसे प्यार कर लो। ओ हो हा। दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे। मेरे जान मेरे दिलबर मेरा एतबार कर लो। मेरी धड़कनों को समझो, तुम भी मुझसे प्यार कर लो। ओ हो हा। গান শেষ করে ওরু অয়নের দিকে তাকিয়ে, অয়নের নজর বাইরে, যেন ওরুর গানের ঘুরে চলে গেছে সে। অরু অত শত না ভেবে অয়নের কাছে চলে গেল, একদম কাছে। ওরুর শরীরে স্মেল পাচ্ছে অয়ন, তাও খুব কাছ থেকে। অয়ন চোখ না ঘুরালো, বুঝতে পারে ওরু তার খুব কাছে। অয়নকে কিছু বলে ওঠার সুযোগ না দিয়ে হঠাৎ অয়নের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল অরু। অয়ন সাথে সাথে নিজের চোখ জোড়া বন্ধ করে দুহাত দিয়ে ওর কোমর আঁকড়ে ধরল। 6-7 মিনিট তারা এই অবস্থাতেই ছিল। অরু তারপর দূরে সরে আসলো অয়নের থেকে। এটা কি করে ফেললো সে? কিভাবে পারলো? ওরু মাথা নিচু করে আছে, অয়ন শান্ত চোখে তাকিয়ে আছে ওরুর দিকে। বাহ, তুমি তো ভালোই লিপ কিস করা শিখে গেছো।
অরু, তাকাও আমার দিকে। অরু, তাকাতে বলেছি। অরু অয়নের দিক থেকে মাথা তুলে তাকালো। অয়না তাকিয়ে আছে অরুর দিকে, তবে বাকি দিনের মতন স্বাভাবিক নজরে নয়, সে বিয়ের পরপরের মতন নেশা ভরা নজরে। এভাবে তাকিয়ে না প্লিজ, মরেই যাব। তাহলে মেরেই ফেলি। অয়ন অরুকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল, খাটে শুইয়ে দিয়ে বলল, অরু, হুম। আচ্ছা পারলাম না। জি। কিছু না। বলে অয়ন অরুর উপর নিজের শরীরের ভর ছেড়ে দিল। অরুর গাল নিজের 2 হাতে দিয়ে আঁকড়ে ধরল। অরুর চোখ জোড়া বন্ধ আর ঠোঁট কাঁপছে। আজ কতদিন পর ভালোবাসার মানুষটার ছোঁয়া পাচ্ছে অরু। অয়ন অরুর ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়ার মাঝে নিয়ে নিল। সকালে আজ অরুর ঘুম একটু দেরি করেই ভাঙলো। চোখ খুলে নিজেকে অয়নের সাথে লেপ্টে থাকা অবস্থায় পেল অরু। আজ অরু খুব খুশি, ভালোবাসার মানুষটাকে অনেকদিন পর নিজের কাছে পেয়েছে। আর গত রাতে অয়নের ছোঁয়ার কোনো ব্যথা পায়নি সে, বরং পেয়েছে শুধু ভালোবাসা। অয়ন বোধহয় এই প্রথম অরুকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিল, কামনার তাড়নায় নয়। অরু অয়নের দিকে তাকিয়ে আছে মুগ্ধ নজরে। তখনই অয়ন চোখ খুলে তাকালো। অয়নের আচমকা জেগে যাওয়ায় অরু চট করে বুকের কাপড় টেনে উঠে বসলো। অয়নও উঠে বসলো খাটে হেলান দিয়ে। দরজায় নক হওয়ার শব্দে অরু কেঁপে উঠলো। রিল্যাক্স, আমি দেখছি। অয়ন শরীরের টাওয়াল জড়িয়ে দরজাটা খুলতে গেল। অরু এই ফাঁকে ওয়াশরুমে চলে গেল। অয়ন দরজা খুলে দেখে সাত 32 পাটি দাঁত বের করে হাসছে। তুই কি হয়েছে? আরে তাই তো, কি হলো? What? নাথিং। বলে সাত ভিতরে ঢুকে গেল। ওই কি চাস? আরে ভাবি কই? চা এখান থেকে। কয়টা বাজে? কয়টা? দেখ। ও 8টা। হয়, যাবো কখন? আচ্ছা রেডি হয়ে আসছি, যা তুই। ভাল লাগে না। কেন ভালো লাগে না? ভাবলাম তোর একটু লজ্জায় ফেলাবো। যা সর, শগুনে দোয়া গরু মারে না। শালা। সাদ বের হতে গিয়ে ওর পায়ে অয়ন অরুর কাপড় বাঁধলো। সাদ হা হা করে হেসে দিল। এই শালা যা। শকুনের দোয়ায় গরু মরে না রে। যাবি তুই? হয় হয়, যাবো যাবো। আগে বললো কি? কেমন কাটলো রাতটা? এর রাত তোমার আমার, ও সরি সরি, এই রাত তোর আর ভাবি। শয়তান। অয়ন সাদের গায়ে যা পাচ্ছে ছুটছে। সাদ দৌড় দিল। ওরও এদিকে পড়েছে ঝামেলায়। সে তো তাড়াহুড়োয় কোনো ড্রেসই আনেনি। কি করবে সে? গোসল করে টাওয়ালটা নায়িকাদের মতন পেঁচিয়ে নিল ওরু। ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো। অয়নকে খুঁজছে যে, না দেখা যাচ্ছে না। ওর পা টিপে টিপে বের হলো। দ্রুত ব্যাগ খুলে কাপড় বের করে উঠে দাঁড়াতেই অয়ন বারান্দা থেকে রুমে এলো। অয়ন অরুকে দেখে বাঁকা হাসছে, আর অরু তো নানান বাহানায় নিজেকে ঢাকছে। টাওয়ালটা নিয়ে হাঁটু ঢাকার চেষ্টা করছে। এত টানাটানি করো না, খুলে পড়ে যাবে। অরু চোখ বড় বড় করে পিছে ফিরে দাঁড়ালো। আর অরু, যাও ড্রেস পরে আসো, তারপরে আমি ওয়াশরুমে যাবো। কুইক যাও। গুটি গুটি পায়ে চলে গেল। নাস্তা খেতে 4 জন বসলো। এক রেস্টুরেন্টে মৌ বলল, হোটেলের বারান্দা থেকে কত কিছু দেখা যায়, দেখেছিলেন ভাইয়া? যারা বান্দরবান শহরে খুব কাছে থাকতে চায় তাদের জন্য হোটেল হিলটন হতে পারে আদর্শ জায়গা। সাদ, ওয়েল ডান। আমি অলওয়েজ বেস্ট কাজই করি। তুই তো প্রথমে পাত্তা দিচ্ছিলি না। থাক, এখন দিলাম। বেটার। সকালে নাস্তা সেরে 4 জন বের হলো ঘুরতে। তাদের প্রথম গন্তব্য স্বর্ণ মন্দির। সকাল 10টায় গাড়ি নিয়ে বের হলো সবাই স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। স্বর্ণ মন্দির ঘুরে দুপুরে ওখানে খাবার খেয়েছে সবাই। দুপুর 2টা নাগাদ গেল মেঘালয়। মেঘালয় লেকের উপর 2টি ঝুলন্ত ব্রিজ রয়েছে। অরু অয়ন সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলল। অরু জায়গাটা অনেক পছন্দ হয়েছে, একা একাই ঘুরে ঘুরে দেখছিল। অরু, একা একা হাঁটছো কেন? বলে অয়ন অরুর হাত ধরলো। দুজনে একে অপরের হাত ধরে ঘুরলো এক এক করে মেঘলার সব জায়গা। অয়ন অরুকে সাফারি পার্ক, চিড়িয়াখানা, চা বাগান, ক্যাবল কার ও প্যাডেল বোট সব ঘুরালো। মেঘলা ভ্রমণ শেষ হলো তাদের 5টায়। এরপর যাবে তারা অয়নের প্রিয় নীলাচলে।
বান্দরবন জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন ভ্রমণে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্র থেকে সাঙ্গু নদী এবং দূরে বান্দরবন শহর দেখা যায়। এছাড়া এখানে সব ঋতুতেই হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া যায়, আর সেই মেঘই ছুঁয়ে ছুঁয়ে দেখছে অরু। অরু যেন মুগ্ধ এখানে এসে। নীলাচলের অপার সৌন্দর্যময় পরিবেশের মাঝে যে অরু মিশে যাচ্ছে। অরুর পরনে আজ নীল রঙের লং ফ্রক। অরুকে যে প্রকৃতির কন্যা লাগছে। এই প্রকৃতির মাঝে অয়ন অরুর কিছু ছবি এর মাঝে ক্যামেরা বন্দি করে নিয়েছে। এখন সূর্য অস্ত যাবার পালা। অরু দাঁড়িয়ে আছে নীলাচল থেকে সূর্য অস্ত যাওয়ার মনোরম দৃশ্য উপভোগ করবে বলে। তখনই নিজের হাতে কারো স্পর্শ পেলে অরু। কেমন লাগছে অরু? যেদিকে দু চোখ যায় সেদিকেই সবুজ ও নীল আকাশের হাতছানি। চারপাশে সবুজ পাহাড়ের কোল ঘেঁষে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে দূর দূরান্তে। কত সুন্দর। বলেছিলাম না, আমার অনেক পছন্দের জায়গা এটা। এখন তো বর্ষাকাল চলে গেছে। নীলাচলের সৌন্দর্যে ভিন্নতা এনে দেয় বর্ষার মৌসুম। এই সময় কখনো রোদ্দুর, কখনো বৃষ্টির পরশ আমাদের মতো ভ্রমণ পিপাসুদের মনে স্বর্গীয় অনুভূতি আনে। তাই তাকাও ওদিকে, সূর্য অস্ত যাচ্ছে। অয়নের অরু মুগ্ধ নয়নে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখছে। সাদ পিছন থেকে প্রকৃতির এই অপরূপ দৃশ্য সহ অরু আর অয়নের হাত ধরে দাঁড়িয়ে সেটা উপভোগের মোমেন্টটা ক্যামেরা বন্দি করে নিল এই ফাঁকে। এখানে আর কি কি আছে? ঝুলন্ত নীলা, নিহারিকা ও ভ্যালেন্টাইন পয়েন্ট নামে কিছু স্পট আছে। কাল আবার ঘুরবো। এখন চলো রিসোর্টে। অয়ন, অরু, মৌ আর সাদ মিলে চেক ইন করলো নীলাচল নীলাম্বরী রিসোর্টে। অরু রিসোর্টের ভিতরে ঢুকে অবাক নজরে দেখছে। অনেক সুন্দর রিসোর্টটা। অরু, অয়ন আর সাদ, মৌ, বিলাস বহুল দুটো রুম নিল। অয়ন রুমের ভিতর ঢুকে দেখলো তার বউ ফুলদানির ফুলের মাঝে ডুবে আছে। কি করছো? দেখেন কি ফ্রেশ ফুল। অয়ন অরুর কাছে এসে পিছন থেকে ওরকে জড়িয়ে ধরলো। অরু, শাওয়ার নিয়ে চলো একসাথে। কি? জি। না না। কেন? না। হ্যাঁ। অয়ন অরুকে নিয়ে ওয়াশরুমে গেল। মৌ শাওয়ার থেকে বের হয়ে দেখলো সাদ খাটে 4 হাত পা ছড়িয়ে শুয়ে আছে। এই শোনো না, জি বল। প্রবলেম হয়ে গেছে। কি? খুব প্রেম প্রেম ফিল হচ্ছে। কি? এ তো অনেক বড় প্রবলেম। তা বলছি কি, প্রেম নেশা চড়ায় বসেছে বুঝি। হ্যাঁ আসো নেশা কাটিয়ে দেই। সাদ মৌয়ের হাত ধরে নিজের উপরে ফেললো। কি দেখছো? না ভাবছি, কি? এই যে সেদিন আমার কথা মতো বিয়ে না করলে আজ পস্তাতে হতো না। তাই বুঝি? আমি তো পস্তাচ্ছি। কেন? তোমায় বিয়ে করে। কি? হ্যাঁ, তা নয় তো কি। মৌ, বলো। আরে পস্তাতে হবে তাহলে, রাজি তো? রাজি। দুজনে ভালোবাসার সাগরে আবারও ডুব দিল। সাদ আর মৌয়ের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। সাদের সারা দুনিয়ায় তার মা বাবা আর কেউই ছিল না। বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন। ভাই বলতে তার অয়নি, ভাই বন্ধু সবই। অহনা আর আরোহীকে বোন ভাবে সাদ। বিয়েটা অয়নদের বাড়িতেই হয়েছিল সাদ আর মৌয়ের। 2 বছর হয়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। দুজনে ভালোবাসার সাগরে আবারও ডুব দিল। সাদ আর মৌয়ের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। সাদের সারা দুনিয়ায় তার মা বাবা আর কেউই ছিল না। বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন। ভাই বলতে তার অয়নি, ভাই বন্ধু সবই। অহনা আর আরোহীকে বোন ভাবে সাদ। বিয়েটা অয়নদের বাড়িতেই হয়েছিল সাদ আর মৌয়ের। 2 বছর হয়েছে তাদের বিয়ের। সাদের মা অনেক অসুস্থ ছিলেন বেশ কিছু বছর ধরে। সাদের মায়ের শেষ ইচ্ছা ছিল ছেলের সংসার দেখে যাওয়ার, তাই সাদ রাজি হয়েছিল বিয়েতে। মৌয়ের বয়সও বেশি না। সাদের থেকে আর্থিক সচ্ছল পরিবারের মেয়ে সে।
মৌয়ের বাবা সাদের বাবার ক্লোজ বন্ধু ছিল। সেখান থেকে আদরের একমাত্র মেয়েকে সাদের হাতে তুলে দিয়েছিলেন মৌয়ের বাবা। তবে মৌয়ের সাদের বাড়িতে লক্ষ্মী হয়ে এসেছিল 2 বছর আগে। মৌ আসার পর সাদকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দিনের পর দিন উন্নতির চরম শিখরে পৌঁছেছে সাদ মৌয়ের হাত ধরে। সাদের মা গত বছরই ইন্তেকাল করেছেন, তবে তিনি মৌয়ের উপরে সন্তুষ্ট ছিলেন। মৌ তাকে 1 বছর ধরে অনেক সেবা যত্ন করেছিল। মৌয়ের বিহেভিয়ারে সাদ এবং তার মায়ের কখনো এটা ফিল হয়নি যে সে বড়লোক বাপের বাড়ি থেকে এসে মৌয়ের এখানে কষ্ট হচ্ছে। বিয়ের প্রথম রাতে মৌ অনেক ভয় পাচ্ছিল যে অচেনা একজন মানুষ কেমন হবে না হবে। তবে সাদ প্রথম রাত থেকে মৌকে সব দিক থেকে ইজি করে নিয়েছিল। কোনো প্রকার ফিজিক্যালি বা মেন্টালি চাপ সে মৌকে দেয়নি। মৌকে সে সময় দিয়েছিল তাকে এবং এই সংসারকে মেনে নেওয়ার জন্য। আর এরই মাঝে সাদ নিজেকেও সময় দিয়েছিল। আস্তে আস্তে তাদের মাঝে ভালোবাসা হয়। দুজনের সম্মতিতে শুরু হয়েছিল তাদের ছোট্ট সুখের সংসার। এখন নির্দ্বিধায় বলা যায় যে তারা সুখী দম্পতি। তাদের ছোট্ট সংসারে সুখের কমতি নেই। অয়ন বারান্দায় দাঁড়িয়ে নীলাচলের অপর সৌন্দর্য উপভোগ করছে। আজ ভরা পূর্ণিমা রাত। আজকে রাতটা নীলাচলে উপভোগ করবার জন্যই দিনক্ষণ হিসাব করে এসেছে অয়ন আর সাদ। কারণ এমন একটা জ্যোৎস্নাময় রাতে নীলাচলের সৌন্দর্য দেখা না হলে নীলাচলের সৌন্দর্য অবলোকনে অপূর্ণতা রয়ে যাবে। আর এখন তো তারা একা নয়, বরং তাদের জীবন সঙ্গীরাও তাদের পাশে আছে। ওরও পিছনে এসে দাঁড়িয়ে আছে। অয়নের সামনে যাবে সেই সাহস তার নেই। লজ্জায় তো সে চোখই তুলতে পারছে না। একটু আগে অয়ন ওসব কি করলো তার সাথে? অরুর তো বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিঠাচ্ছিল, আর এখন লজ্জায় তার হাল বেহাল। ওখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসো। ওরু অয়নের কথা শুনে সোজা হয়ে দাঁড়ালো। কি করবে এখন সে? যাবেই কি যাবে না? কি হলো, এসো। ওরু ধীর পায়ে অয়নের কাছে যেয়ে দাঁড়ালো। অয়ন অরুকে টেনে নিজের কাছে নিয়ে এলো। অরুকে সামনে ফিরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো অয়ন। আজ ভরা পূর্ণিমার রাত। একদিকে ভরা পূর্ণিমা, তার উপর আমরা নীলাচলে। বলেছিলাম না, রাতে পাহাড়ের কোলে মেঘের ঘুমিয়ে পড়া, নীরব প্রকৃতিতে বাতাসের তোড়ে কলাপাতার ফরফর শব্দ, ঝিঝি তক্ষক সহ নানা পতঙ্গের ছন্দবদ্ধ সুর, খানিকটা অন্ধকার, খানিকটা নীরবতা, চাঁদ, তারা, মেঘের সঙ্গে রাত। ওরু ফিল করতে পারছো এসব? হ্যাঁ, স্পষ্ট ভাবে। এই কারণে রিসোর্টের এই রুমটাই নিলাম। এর আগেও এসেছে এখানে বন্ধুদের সাথে, একা থেকেছি রাতে। আজ তুমি আছো, আমার রাতটা স্পেশাল করবার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, করবে তো আমার এই রাতকে স্পেশাল। কিন্তু ওরও জানে না তার স্বামীকে কিভাবে সে খুশি রাখবে। রাতে ডিনারের সময় সবাই এক হলো। দিনের শেষে 4 জনের বাইরে বসে আড্ডা দিচ্ছে। এখানে অনেক টুরিস্ট রয়েছে। সবাই একে অপরের সাথে মজা করছে। কেউ গানের কড়ি খেলছে তো কেউ ড্যান্স করছে। সাদের একটা গুণ আছে, সে অনেক সুন্দর করে গান করে, সাথে গিটারও বাজাতে পারে। সাদ, ওদের গিটার নিয়ে একটা গান ধর। আরে না, এখন না। কেন না, প্লিজ ইয়ার। ওগো, ভাইয়া যখন বলছে গাও না। ওকে। সাদ গিটার নিয়ে সুর তুলল। চাঁদ কেন আসে না আমার ঘরে? চাঁদ কেন আসে না আমার ঘরে? সে অভিমানী আজও তো বলেনি, অভিমানী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও চাঁদ, কেন আসো না আমার ঘরে? চাঁদ, কেন আসো না আমার ঘরে? দিন যায়, রাত যায়, বয়ে যায় সময়, স্নান মুক্তার আজও সেই, চোখ যায়, মন চায়, তবু ভাঙ্গা হৃদয়। সবই আছে, চাঁদ শুধুই নেই। মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে? জোয়ার ভাটায় চাঁদ আসে, চাঁদ যায়, আলো করে আঙ্গিনা সবার। আমি আছি ভরসায়, ঘোর অমানিসায়, কাটে কেন যে আধার? ভালোবাসায় গুমরে কেঁদে মরে, চাঁদ তবু আসে না আমার ঘরে। ও চাঁদ, কেন আসো না আমার ঘরে? চাঁদ কেন আসে না আমার ঘরে? সে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। ও চাঁদ কেন? অসাধারণ কণ্ঠ সাদের। অরু, অয়ন, মৌ সহ আশেপাশে সবাই মুগ্ধ হয়ে শুনছিল সাদের গান। আপু। বলো। না, কিছু না। ওরও ভেবে পাচ্ছে না কি করবে সে তার স্বামীর আজকের রাতের স্পেশাল করতে। রাত তখন 1টা বাজে। অয়ন প্রচুর সিগারেট টানছে। এই তো বর্তমানে 4টা শেষ করলো।
অরু, হুম আবে সিগারেট টেনে সেই মুখে তোমাকে কিস করলে তোমার খারাপ লাগে না? বমি এসে যায়। বাধা দাও না কেন? সেই অধিকার যে নেই। বাধা দিলেও বুঝি আমি শুনতাম। ওরু মাথা নিচু করে ফেললো, আর কিছু বলল না সে। কি ভাবলে? কি নিয়ে? কি করবে আজ রাতে আমার জন্য? আমি অনেক ভেবেছি, তো কিছু পাইনি। ওরুর চোখের পানি টলমল করছে। এই তুমি কান্নাকাটি করবে না, চপ। গতকাল রাতে যে ড্রেসটা লুকিয়ে রেখেছিলে ওটা পরে নাও। জি জি, কিন্তু আমি নিয়েছিলাম। ছি, হোয়াট? এই কাপড় পরা আর না পরা একই। এসব নায়িকাদের জামা, আর এসব ফিল্মে পরে। আমি কি নায়িকা? যাও। ওরু মাথা নিচু করে ভিতরে চলে গেল। রাত 1:30 অয়ন রুমে এলো। রুমে এসে ওরুকে দেখে হেসে দিল অয়ন। ওর নাইটি আর তার সাথে ম্যাচিং করে ব্ল্যাক পায়জামা আর ওড়না পরেছে। এই জি। কি হাল করেছো নিজের? কেন? এটা আগে টুকরো কাপড় ছিল, এখন আমি জামা বানিয়েছি। বানিয়েছো তো রণবীর সিং এর মতো জামা। হ্যাঁ। অয়নের হাসি থামছেই না। ওরু নিজেকে কেমন যেন জোকার মনে হলো। ওরু কেঁদে দিল। ওরু কাঁদছো কেন? আসো। সরি তো, প্লিজ কেঁদো না। অয়ন ওরুর চোখের পানি মুছে ওরুর কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিল। অয়ন ওরুর গাল দুই হাতে ধরে ওরুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। 5 মিনিট ওভাবেই ছিল তারা। এরপর অয়ন ওরুর ওড়নাটা ফেলে দিয়ে ওরুকে নিয়ে খাটে শুয়ে পড়ল। এরপর যা হয়েছে তাদের মাঝে আপনারা তো জানেনই। আজকাল আরোহীর মন মেজাজ ভালো না। কি করবে সে? যেদিন থেকে অনেক জেনেছে আরোহীর সন্তান সম্ভাবা, সেদিন থেকেই আরোহীকে কোনো কাজই করতে দেয় না অনেক। আর অনেক বাসায় না থাকলে তার পার্সোনাল সেক্রেটারি রুষা তাকে কোনো কাজ করতে দেয় না। আরোহী কিছু করতে গেলে রুষা তার বাবাকে ফোন করে বলে দেয়। আরোহীর ফোন বেজে উঠল। হ্যালো, কি করছো? তোমার মাথা। তাই নাকি? হুম। কি হয়েছে? আমার বাবুদের আমুটার মন খারাপ কেন? তো কি করব বলো, কোনো কাজকর্ম নেই, সারাদিন খাও আর ঘুমাও। ইদানিং তো তোমার মেয়েও নিজের কাজ নিজেই করে, আমায় ডাকে না। আজকাল আর আমাকে তোমাদের প্রয়োজনই নেই। বুঝলাম, অনেক রেগে গেছেন। যদি আজ বিকালে রুষা আর আপনাকে নিয়ে ঘুরতে যাই? কোথায়? বলো কোথায় যাবে? আচ্ছা, আগে বাসায় আসো, ভেবে বলছি।